আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানাবিধ স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটির সাথে আমাদের মা বোন বা মহিলাদের মাসিক বা পিরিয়ডের একটি সম্পর্ক রয়েছে। দর্শক, আজকে আমরা আলোচনা করব ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার রাহেলা বানু, অ্যাসোসিয়েট প্রফেসর, মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। ডাক্তার রাহেলা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার আদনান, আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা শুরুতে জানতে চাই আসলে এই যে ফাইব্রয়েড ইউটেরাস যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো, ফাইব্রয়েড ইউটেরাস আসলে কি, বা এটা বলতে আমরা কি বুঝি? ফাইব্রয়েড, যদি ফাইব্রয়েড সম্পর্কে বলতে হয় প্রথম থেকেই যদি শুরু করতে চাই যে আমরা আমাদের মেয়েদের যে মাসিকের যে সমস্যা, এই জরায়ু থেকেই আসলে কিন্তু মাসিকের যে আমাদের যে ব্লিডিংটা হয় এটা বেসিক্যালি জরায়ু থেকেই। তো এই জরায়ুতে যখন কোনো টিউমার হয়, টিউমার জাতীয়, ফাইব্রয়েডটা আসলে জরায়ুর এক ধরনের টিউমার। অনেক সময় দেখা যায় যে এটা ছোট আকারেও থাকতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে, বাট মোস্টলি এটা আসলে জরায়ুর মাংসপেশি থেকেই এক ধরনের বিনাইন টিউমার, যেটার ম্যালিগন্যান্সি না, যেটা খারাপ কিছু না, যে ভয়ঙ্কর কিছু, ভয় পাওয়ার মতন কিছু, এমন একটি টিউমার এটা জরায়ুর। ফাইব্রয়েড ইউটেরাস সাধারণত কোন বয়সের মহিলাদের হতে পারে? আমাদের বেসিক্যালি যে জরায়ুর যে সমস্যাটা, এটা দেখা যায় যে আমাদের যে ওভারিয়ান টিউমার বলেন, যে ধরনের টিউমারগুলো বলেন, জরায়ুর টিউমারটা বেসিক্যালি দেখা যায় রিপ্রোডাক্টিভ এজেই বেশি হয়। এই টিউমারটা আসলে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের উপর ডিপেন্ডেন্ট, তো সেন্সিটিভ বেশি এই টিউমারটা। তো সুতরাং এটা রিপ্রোডাক্টিভ এজে মোস্টলি দেখা যায় যে 30 থেকে 45 বছর মহিলাদেরই বেশি দেখা যায়। এটার কারণটা কি আসলে কারণ স্টিল আনক্লিয়ার্ড, কিন্তু তারপরেও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন কাদের বেশি হতে পারে, যেমন নালিপেরিটি ওদের বেশি হতে পারে, যেমন দেখা যায় যে নিগ্রো, যাদের একটু কমপ্লেক্সনটা একটু ব্ল্যাক কমপ্লেক্সন, এই ধরনের মহিলাদের একটু বেশি দেখা যায়। যখন একজন রোগীর ফাইব্রয়েড ইউটেরাসে আক্রান্ত হন, ওনারা কি কি লক্ষণ নিয়ে সাধারণত আপনাদের কাছে আসেন? আসলে ফাইব্রয়েড, আমি প্রথমেই বলেছি যে ফাইব্রয়েড একটি বিনাইন টিউমার। এই ফাইব্রয়েড টিউমারটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা অ্যাসিমটোমেটিক থাকে। দেখা যায় যে আমরা কোনো একটা কারণে পেশেন্ট আসছে, তলপেটে ব্যথা বা এই ধরনের কিছু, সিমটোমেটিক বলতে আসলে খুব কম রোগী সিমটোমেটিক থাকে মোস্টলি। তো যখন কোনো পেশেন্ট এই রোগে আক্রান্ত হয়, যখন সিমটম প্রডিউস করে, এই সিমটমগুলো আসলে প্রথমত হচ্ছে আপনার অতিরিক্ত রক্তক্ষরণ দেখা যায়, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে অনেক সময় দেখা যায় পেশেন্ট বলে যে ম্যাডাম একটা পেটে চাকার মতন কিছু একটা ফিল করতে পাচ্ছি। এই ধরনের একটা চাকা নিয়ে পেশেন্ট আমাদের কাছে হাজির হয় অনেক সময়। অথবা অনেক সময় দেখা যায় যে পেশেন্টের বাচ্চা হচ্ছে না, আমরা দেখা যাচ্ছে যে কিছু ওয়ার্কআউট করি যেগুলো কজ এক্সক্লুড করার জন্য, দেখা যায় যে ওই ক্ষেত্রে যে জরায়ুতে একটা টিউমার হয়ে বসে আছে, পেশেন্ট অলরেডি জানেই না। তো দেখা যায় যে সিমটমটা মোস্টলি এই মাসিকের সমস্যা, মাসিকের সময় পেটে ব্যথা, চাকা, অথবা এই যে পেশেন্টের অনেক সময় দেখা যায় যে টিউমারটা এত বেশি বড় হয়ে যায় যে প্রেশার সিমটম ক্রিয়েট করে। প্রেশার সিমটম বলতে আসলে দেখা যাচ্ছে যে ধরেন ঘন ঘন প্রস্রাব হয়, অথবা ইউরিন রিটেনশন নিয়েও পেশেন্ট আমাদের কাছে হাজির হয় যে প্রস্রাব হচ্ছে না ম্যাডাম, প্রস্রাব আটকায় গেছে, এই ধরনের কোনো একটা কমপ্লেন নিয়ে। এটা তো আসলে বিনাইন টিউমার আপনি যেটা বলছিলেন। তারপর একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন, এটা তো ক্যান্সারাস কিছু না? না, আসলে বিনাইন টিউমার হলেও পেশেন্টটা এটার যদি বলতে চান যে ক্যান্সারাস রূপ হয় কি না, যে জরায়ুতে যেহেতু টিউমার, সবাই তো আসলে আতঙ্কিত, সবাই মনে করছে যে এটা খারাপ কিছু, আমরা যতই বলি না কেন আসলে। তো এটা আসলে বিনাইন টিউমার, কিন্তু বাট 0.1% ক্ষেত্রে এটা ম্যালিগন্যান্সিতে রূপ নিতে পারে। এবং এই ধরনের টিউমারগুলো আসলে 3 রকমের হয়ে থাকে। যদি আমরা বলি যে বিনাইন টিউমার হলেও এটা কয় ধরনের টিউমার, এটা ফাইব্রয়েড আসলে এটার অবস্থানটা খুব বেশি জরুরি, যে এটা কোথায় অবস্থিত, এটার অবস্থান। এই যে জরায়ুটা আমাদের দেখা যাচ্ছে যে জরায়ুতে 3টা লেয়ারে থাকে, যে একটা বাইরের দিকে জরায়ুর মাংসপেশির মধ্যে, অথবা ভেতরের দিকে। তো এইটা 3টা লেয়ারের উপরে যখন একটা এই ইউটেরাস, এই ফাইব্রয়েডটাকে আমরা 3 ভাগে ভাগ করি, যে সাবসেরাস নাকি ভেতরের দিকে মানে মাংসপেশির মধ্যে, নাকি মিউকাস লেয়ারের মধ্যে। তো যখন দেখা যায় যে আসলে ফাইব্রয়েডটা অনেক বড় টিউমার হয়ে আছে, যে পেশেন্ট যখন যে জানেই না তার ফাইব্রয়েড, মোস্টলি এগুলো হিস্ট্রি থেকে আমরা বুঝতে পারি। পেশেন্টের যখন লক্ষণ মানে যেসব কমপ্লেনগুলো নিয়ে আসে, এগুলো বিচার বিবেচনা করে আমরা ধারণা করতে পারি যে এটা কোন ধরনের হতে পারে। আর আমাদের তো আছেই আসলে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এগুলো দেখতে পারি যে এটা কোথায়। তো
যদি আপনি ইন শর্টে যদি বলতে যাই যে ফাইব্রয়েড কয় ধরনের, এটা 3 ধরনের হয় ফাইব্রয়েড। একটা হচ্ছে সাবসেরাস বা একদম উপরের দিকে, যেটা একদম সুপারফিশিয়াল থাকে, এটাতে দেখা যায় যে সচরাচর তেমন একটা সিমটম নিয়ে পেশেন্ট আসে না। অনেক সময় ইন্ট্রামোরাল বা মাংসের পেশির মাঝখানে যখন থাকে পেশেন্টের অনেকটা সিমটম হয়, যা এতক্ষণ আমি আপনাদের সাথে আলাপ করলাম। এবং মোস্টলি দেখা যায় যে অনেক ছোট টিউমার, কিন্তু যত বেশি ভিতরের দিকে তত বেশি সিমটম, এইভাবে করেই পেশেন্ট আমাদের কাছে আসে। আচ্ছা, ফাইব্রয়েড ইউটেরাস কি বন্ধ্যত্বের কোনো কারণ হতে পারে? হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছি যে যখন আমরা কোনো ইনফার্টিলিটি নিয়ে পেশেন্ট আসে যে বাচ্চা হচ্ছে না, নিঃসন্তান মহিলা, নালিপেরিটি কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, আমি প্রথমেই আপনাকে বলেছি। তো যখন আমরা এই ওয়ার্কআউটগুলো করি তখন দেখা যায় যে এই আলট্রাসোনোগ্রাফিতেই এটা বের হয় যে পেশেন্টের যে একটা জরায়ুতে টিউমার আছে। তো এই টিউমারটা আসলে নালিপেরিটি একটা ইনফার্টিলিটিও একটা কারণ এই ফাইব্রয়েডের। আচ্ছা, ধরেন কোনো মহিলা প্রেগনেন্ট হয়ে গেলেন, এরপর ওনার ফলো আপ আলট্রাসোনোতে ফাইব্রয়েডটা ধরা পড়লো, তো এই সময় কি আসলে কোনো ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় ওনাকে? আসলে ফাইব্রয়েডের সাথে প্রেগনেন্সি হয় না আমি এমন তো না যে ফাইব্রয়েডের সাথে প্রেগনেন্সি হবে না। এমনও হতে পারে যে ফাইব্রয়েডটা খুব ছোট ছিল এবং প্রেগনেন্সি অ্যাডভান্সের সাথে সাথেই এই ফাইব্রয়েডটা বড় হচ্ছে। কারণ বুঝতেই তো পাচ্ছেন, দুইটাই জরায়ু রিলেটেড, যে বাচ্চাটাও জরায়ুর মধ্যে আর টিউমারটাও জরায়ুর মধ্যে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যত বেশি অ্যাডভান্স হয় জরায়ু, যত বেশি বড় হয় আমাদের টিউমার সাইজটাও তত বেশি বৃদ্ধি পায়। তো ঠিক সেম যদি এই টিউমারটা বাইরের দিকে হয় তখন পেশেন্টের খুব একটা সিমটম, খুব একটা খারাপ কিছু হয় না, কিন্তু যত বেশি ভেতরের দিকে থাকে তত বেশি পেশেন্ট রিস্ক ডেভেলপ করে। যে আমরা কিছু প্রিকশন নিয়ে ফেলি যে ওর ডেলিভারির সময় বা ওর সিজারিয়ান সেকশনের সময় আমরা পেশেন্টের সাথে এই কথাগুলো বলে নিই, যে আমরা তখন তাকে ব্লাড লাগতে পারে, তার কোনো অপারেটিভ ইন্টারফারেন্স বা সিজারিয়ান সেকশনে যেতে হতে পারে। এটা এর মানে এই নয় যে ফাইব্রয়েড হলেই সিজার হবে, এমন কোনো কথা না কিন্তু। বুঝতে পেরেছি। ফাইব্রয়েড ইউটেরাস যাদের হচ্ছে এবং যারা প্রেগনেন্সি অবস্থায় ফাইব্রয়েড ইউটেরাসের ডায়াগনোসিস হয়েছে, ওনাদের ক্ষেত্রে এটা কতটুকু ঝুঁকিপূর্ণ বা কোন স্টেজে, প্রেগনেন্সির কোন স্টেজে আসলে আমাদেরকে খুব সতর্ক থাকতে হচ্ছে? আসলে প্রেগনেন্সি প্রতিটা ইয়েতেই কিন্তু আপনার রিস্ক বলতে গেলে যে এটা ডিপেন্ড করবে যে সাইজটা কেমন, এটা লোকেশনটা কোথায়। যদি ফাইব্রয়েডটা প্রথম থেকেই, আমি বলেছি যে প্রথমেই যদি বলি যে ফাইব্রয়েডটা যদি ভিতরের দিকে থাকে, দেখা যাবে যে প্রেগনেন্সি আসলেই অ্যাবর্শন হয়ে যাচ্ছে বা রিকারেন্ট প্রেগনেন্সি লস নিয়ে পেশেন্ট আসতেছে, তো এটাও একটা হতে পারে। আরেকটা হতে পারে যে হ্যাঁ, পেশেন্টের ফাইব্রয়েড আছে কিন্তু বাট প্রেগনেন্সিও কিন্তু সুন্দরভাবেই প্রোগ্রেস করতেছে বা কন্টিনিউ হচ্ছে। দেখা যাচ্ছে যে ওই ক্ষেত্রে ম্যালপ্রেজেন্টেশন হওয়ার সম্ভাবনাটা বেশি, আসলে যে বাচ্চার পজিশন ঠিক নাই, বাচ্চার পজিশনের সমস্যা, অথবা দেখা যাচ্ছে যে তার প্লাসেন্টা বা আমরা যে গর্ভফুল যেটাকে বলি, যে ফুলটা দেখা যাচ্ছে যে নিচের দিকে আছে বা এই ধরনের কিছু সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে যে অপারেশন চলাকালে অথবা বা সিজারিয়ান সেকশনের সময় আমাদের অতিরিক্ত ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা আগে থেকেই এটার জন্য পেশেন্টের সাথে কথা বলে, পেশেন্টকে বুঝিয়ে, পেশেন্টের এই রিস্ক বেনিফিটগুলো চিন্তা করে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। যেমন ধরেন আগে থেকেই ব্লাড রেডি রাখি অথবা ডোনারকে রেডি রাখি, এই ধরনের কথাগুলো আসলে বলে রাখি আর কি পেশেন্টকে। ফাইব্রয়েড ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা আসলে কি ধরনের ইনভেস্টিগেশনগুলো করাতে পারি? ফাইব্রয়েড যদি বলেন যে কিভাবে ডায়াগনোসিস করা হয়, আসলে যদি একটা পেশেন্টের সাথে আপনি কথা বলেন যখনই, যে ওর যদি হিস্ট্রিটা ভালোভাবে নেওয়া হয়, দেখা যায় যে হিস্ট্রি থেকেও আমরা অনেক কিছুই বুঝতে পারি, যে এক্সামিনেশন করি একটা পেশেন্টকে। কিন্তু ইনভেস্টিগেশনগুলি যদি বলতে চান, যে প্রথমেই আমরা বলবো যে একটা আলট্রাসোনোগ্রাফি খুব বেশি জরুরি, যে একটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা, একটা ভালো সোনোলজিস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা লোকেশনটা কোথায়। যেটা আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে বললাম যে ফাইব্রয়েডে কিন্তু সাইজটা খুব বেশি ম্যাটার করে না, যে এটা কোথায়, কিন্তু এটার অবস্থানটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে এটা কোথায় অবস্থিত। এটা বাইরের দিকে হলে অনেক সময় দেখা যায় যে অনেক বড় হয়ে যাচ্ছে টিউমার, কিন্তু পেশেন্টের তো কোনো সিমটম হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কিন্তু অপেক্ষা করি বা আমরা জানি না। কিন্তু অনেক ছোট টিউমার নিয়েও অনেক পেশেন্ট দেখবেন যে খুব বেশি ব্লিডিং নিয়ে আসতেছে, দেখা যাচ্ছে যে খুব ছোট একটা টিউমার, এটা মোস্ট প্রবাবলি ইনার সাইডে থাকে। এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারি। আলট্রাসোনোগ্রাফি ছাড়া কি কোনো ধরনের আর কোনো পরীক্ষা নিরীক্ষা আছে? হ্যাঁ, আরও কিছু করা যেতে পারে, যে এমআরআই করা যায়, আমরা স্যালাইন সোনোগ্রাফি, হিস্টোসালপিনোগ্রাফি এগুলো করে থাকি, হিস্টোস্কোপির মাধ্যমেও আমরা এগুলো দেখতে পারি। তো ফাইব্রয়েড যখন ডায়াগনোসিস হয়ে যায়,
জি। আপনারা কি ধরনের চিকিৎসা পদ্ধতি রোগীদেরকে অ্যাডভাইস করেন আসলে? ফাইব্রয়েডের চিকিৎসা যদি বলতে চান যে ফাইব্রয়েডের চিকিৎসার মধ্যে আসলে ফাইব্রয়েড আমরা এই যে প্রথমেই বললাম যে অ্যাসিমটোমেটিক থেকেও পেশেন্ট কিন্তু অনেক দিন পর্যন্ত দেখা যায় যে কত বড় সাইজ এটা, আর সবচেয়ে বড় কথা যে পেশেন্টের অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে যে পেশেন্টের সিমটোমেটিক নাকি পেশেন্ট অ্যাসিমটোমেটিক। যদি পেশেন্টের লক্ষণগুলো থেকে থাকে বা পেশেন্টের যদি সমস্যাগুলো থেকে থাকে তখন আমরা এক ধরনের ট্রিটমেন্ট করে থাকি। আর যদি দেখা যায় যে না পেশেন্টের কোনো সিমটম না, এটা আমরা অ্যাক্সিডেন্টাল কোনো একটা আদার্স কোনো কিছু পেটে ব্যথা নিয়ে আসছে পেশেন্ট বা অন্য কোনো ইনফেকশন নিয়ে আসছে, আমরা একটা আলট্রা করলাম দেখলাম যে একটা ফাইব্রয়েড আছে, এই ক্ষেত্রে ট্রিটমেন্ট একটু ডিফারেন্ট ভ্যারি করে যে আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্টের মাধ্যমে বা যেটা অপেক্ষা করি বা পর্যবেক্ষণ করার মাধ্যমে পেশেন্টকে ফলো আপে রেখে চিকিৎসা দিয়ে থাকি। আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন দেখা যায় যে না পেশেন্ট সিমটম নিয়ে আসছে, পেশেন্ট আপনার কাছে কমপ্লেন নিয়ে আসছে যে অনেক বেশি মাসিকে রক্তক্ষরণ হচ্ছে, তার পেটে ব্যথা হচ্ছে বা পেশেন্ট বাচ্চা চাচ্ছে, বারবার তার প্রেগনেন্সি লস হচ্ছে, এই ক্ষেত্রে আমাদেরকে ট্রিটমেন্টে চলে যেতে হয়। এটা যদি আমরা ট্রিটমেন্টটা বলি তখন আসলে এটা মেডিকেল ট্রিটমেন্টও হয় আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট হয়। মেডিকেল ট্রিটমেন্টে আমরা কিছু ড্রাগ ওষুধপত্রের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি, যেমন ধরেন ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে আমরা দিই, বিভিন্ন ধরনের নন হরমোনাল ড্রাগগুলো ইউজ করি, ট্রানএক্সামিক অ্যাসিড ব্লাড লসটা কম হওয়ার জন্য আয়রন সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি, এগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা করি। ড্যানাজল দিই বা জিএনআরএইচ অ্যানালগস, এগুলো বিভিন্ন ধরনের ড্রাগস মেডিসিন যেগুলো আছে আমরা ইউজ করি। এখন রিসেন্টলি ইউটল দেখতেই পাচ্ছেন যে বাজারে ইউটল নামে একটা ওষুধ পাওয়া যাচ্ছে, যেটা খুব বেশি উপকারী এবং এটা প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর হিসেবে কাজ করছে। আপনি আমাদেরকে যেটা বলছিলেন যে তার মানে ফাইব্রয়েড কিন্তু অপারেশন ছাড়াও এটা ট্রিটমেন্ট সম্ভব, আপনারা মনে করছেন যে এটার আসলে অপারেশন লাগতে পারে? এই যে আসলে অপারেশনের জন্য যদি হয় যে আমরা ওইভাবেই বিচার বিবেচনা করব যে পেশেন্ট সিমটোমেটিক, সাথে তার যদি ফ্যামিলি কমপ্লিট থাকে, ধরেন বাচ্চা তার 2-3টা বাচ্চা হয়ে গেছে, পেশেন্টের এজ 40 এর উপরে, তখন গিয়ে 40-এর উপরে, হ্যাঁ 40-এর উপরে সে না বাচ্চা নেবেন না, আসলে এরকম ধরেন এই ধরনের না যে বাচ্চা নেবেন না, ও তো বাচ্চা যদি থাকে ফ্যামিলি যদি কমপ্লিট থাকে ওই ক্ষেত্রে আমরা গিয়ে তাকে হিস্টেক্টমি, হ্যাঁ জরায়ু ফেলে দেওয়ার জন্য একটা সাজেশন করি। বাট যদি তার ফ্যামিলি ইনকমপ্লিট থাকে, বয়স কম থাকে, দেখা যাচ্ছে যে না পেশেন্টের সিমটম আছে, পেশেন্টের অনেক বড় একটা টিউমার ফাইব্রয়েড, ওই ক্ষেত্রে আমরা পেশেন্টকে মায়োমেক্টমি করার জন্য সাজেস্ট করি। এই যে আপনি এখন বললেন মায়োমেক্টমি জিনিসটা কি, যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু ইলাবোরেশন করে জিনিসটা বলেন আসলে। আচ্ছা, মায়োমেক্টমি আসলে এটাও এক ধরনের কনজারভেটিভ অপারেশন যে ফাইব্রয়েডের মধ্যে আমরা করি থাকি। যে ফাইব্রয়েডের মধ্যে যেটা হচ্ছে যে এটা শুধুমাত্র ফাইব্রয়েডটা আমরা রিমুভ করি। আসলে ফাইব্রয়েডটা এমন একটা জিনিস যে এটা টোটালি এনক্যাপসুলেটেড থাকে। এটা যখন আমরা জরায়ু থেকে যখন দেখা যায় যে জরায়ু থেকে আমরা এটা ইনোকুলেট করে বা অপসারণ করি, এটাকেই মায়োমেক্টমি বলে। যে এরপরে যাতে তার ফার্টিলিটিটা যাতে প্রিজার্ভ করা যায়, যাতে ও ফিউচারে বাচ্চা নিতে পারে, এই ধরনের। বুঝতে পেরেছি। এই যে মায়োমেক্টমি করার আগে কি কি জিনিস নিয়ে আসলে আমাদের কনসার্ন থাকতে হবে, অথবা কি কি জিনিস নিয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে? মায়োমেক্টমি আসলে এটা বুঝতে পারছেন যে একটা মায়োমেক্টমি একটা সফিস্টিকেটেড অপারেশন। এটা মায়োমেক্টমি করার আগে যে একটা পেশেন্ট, এটার আমাদের উদ্দেশ্যটা কি, আসলে মায়োমেক্টমিটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে এটা ফিউচার ফার্টিলিটিটা প্রিজার্ভ করা। দ্যাট মিনস যে আমরা চাচ্ছি যে তার ভবিষ্যতে যাতে বাচ্চাটা ঠিকভাবে হয়, সে প্রেগনেন্সিও হতে পারে, সেই জন্য আমরা ওই জরায়ুটা রাখার চেষ্টা করছি শুধুমাত্র টিউমারটা রিমুভ করে। তাহলে শুধুমাত্র মায়ের কারণে তো বাচ্চা হয় না এমন তো না। যখন ইনফার্টিলিটি কোনো পেশেন্ট আসে তখন আমরা আসলে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই আমরা টেস্ট করাই। তো এই ক্ষেত্রে মায়োমেক্টমি করার আগে আমাদেরকে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে যে হাজব্যান্ডের সিমেন্টটা কেমন, হাজব্যান্ডের সিমনে যদি কোনো মেজর কোনো প্রবলেম থেকে থাকে, এই ক্ষেত্রে তো মায়োমেক্টমি আসলে করে খুব একটা বেনিফিট হবে না, 1 নাম্বার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যদি শুধুমাত্র টিউমারটা রিমুভ করলাম আমরা, ওইদিকে দেখা গেল যে তার বাইলেটারাল টিউবাল ব্লক, তখন এটা দেখার জন্য আমরা আবার হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিও করে নিই যাতে ওর টিউবগুলো ঠিক আছে কিনা এগুলো বোঝার জন্য। আর মায়োমেক্টমি বেসিক্যালি যদি দেখা যায় যে উপরের দিকে আসে, আমরা এগুলোই রিমুভ করলাম সাবসেরাসগুলো, কিন্তু ভিতরে সাবমিউকাস একটা ছোট টিউমার রয়ে গেছে যেটা এটার কারণ হতে পারে। তো এই মায়োমেক্টমি করার আগে আমরা বিশেষ কিছু এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখি। একটা হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি টিউবগুলো দেখি, আবার সিমেন অ্যানালাইসিস করে আমরা হাজব্যান্ডটাকেও একটু যাচাই বাছাই করে নিই আর কি, যে আদৌ মায়োমেক্টমিটা করার পরে তার এই আলটিমেট রেজাল্টটা কি, তার প্রেগনেন্সি হতে পারবে কিনা। আসলে আমি একটা কোয়েশ্চেন করতে যাচ্ছি আপনাকে। অনেক সময় দেখা যায়, বা এটা বিভিন্ন গ্রামেও দেখা যায়, শহরেও দেখা যায়, এই ধরনের কথাগুলো আমরা শুনি যে প্রেগনেন্সি অবস্থায় ফাইব্রয়েড থাকে, তো পরবর্তীতে গাইনোকোলজিস্ট বা ডাক্তার সাহেবরা বলেন যে আমরা যদি সিজার করি তাহলে আমরা ফাইব্রয়েডটা রিমুভ করব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাইব্রয়েডটা রিমুভ করা হয় না,
ডাক্তার সাহেবরা বলেন যে না ফাইব্রয়েডটা ছোট হয়ে গেছে আফটার ডেলিভারি, এই জিনিসটা আসলে কি? অনেক সময় দেখা যায় যে টিউমারটা থাকে যখন আমরা ডিউরিং সিজারিয়ান সেকশন দেখি যে এটা এই অপারেশনটা করার সময় যখন আমরা সিজারিয়ান সেকশন উইথ মাইমেকটমি আমরা যেটা বলতে আপনি এতক্ষণ যেটা বললেন যে সিজারিয়ান সেকশনও করলাম টিউমারটাও রিমুভ করলাম, যদি ওই ধরনের হয় দেখা যায় যে আসলে আমরা তখন চিন্তা করি যে এটার লোকেশনটা কোথায়, কয়টা এটা কি একটা নাকি দুইটা, মানে এটা কিছু জায়গাগুলো আছে যেগুলো আমরা বিচার বিবেচনায় রাখি যে খুব বেশি টিউমার আমরা দেখা যাচ্ছে যে 4-5টা টিউমার আমরা এইভাবে করে তুলে আনছি এবং আলটিমেটলি খুব বেশি ব্লিডিংয়ের কারণে পেশেন্টের নিজেই এমনও আমি অনেকগুলো কেসে অ্যাটেন্ড করেছি বা আমাদের নিজেরও করা হয় যে ফাইব্রয়েড আছে যে দেখা যাচ্ছে যে উপরের দিকে এটা পেশেন্টের খুব একটা হার্মফুল হচ্ছে না, তখন আমরা এটা রিমুভ করে দিই উইথ কনসেন্টের সাথে। আমরা পেশেন্টের সাথে আগে এগুলো নিয়ে আলাপ আলোচনা করি যে আদৌ আমরা করতে যাব কি না, করবো কি না, কতটুকু এটার জন্য বেনিফিট, ওগুলো বিচার বিবেচনা করে আমরা অ্যাট দ্য সেম সিটিংয়ে সিজারিয়ান সেকশনের সাথেও এটা টিউমারটা রিমুভ করে দিই। আরেকটা জিনিস হচ্ছে যে যদি দেখা যায় যে না মাল্টিপল ছোট ছোট টিউমারগুলো আছে, হ্যাঁ অনেক সময় আমরা অপারেশনের পরে বুঝতেই পারতেছেন যে এত বড় জরায়ু এটা তো আবার ছোট হয়ে যাচ্ছে গিয়ে, তখন ওই ক্ষেত্রে আমরা এই সিজারিয়ান সেকশনের পরবর্তীতে কিছু ওষুধ মেডিসিনের মাধ্যমে এটাকে আরও বেশি ট্রিটমেন্ট করার চেষ্টা করি যে ছোট হয়ে যাক যাতে। এই জন্য আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ওসিপির কথা, ওসিপির সাথে তো অবশ্যই ফাইব্রয়েডের একটি সম্পর্ক রয়েছে, এটা ফাইব্রয়েডের ট্রিটমেন্টটা আপনারা দিচ্ছেন, এটা আসলে কতদিন পর্যন্ত এই ওসিপিটা আপনারা প্রেসক্রাইব করেন রোগীদের? আসলে ওষুধ মেডিকেল ট্রিটমেন্ট বলতে আসলে মেডিকেল ট্রিটমেন্ট আমরা সবসময় 6 মাস পর্যন্ত বা 6 মাস 3 থেকে 6 মাস এইভাবে করেই দিই, বাট ওসিপি আসলে খুব বেশি টিউমার সাইজকে ছোট করে এমন কিন্তু না, ওসিপির কাজটা টোটালি ভিন্ন। ওসিপি ফাইব্রয়েডের মধ্যে যেটা করে সেটা হচ্ছে যে আপনার ব্লিডিংটা কমায়, এটার পরিমাণটা ব্লিডিংটাকে কমায় আনে, এবং আমরা জানতেই পাচ্ছেন যে এই যে মাসিকের সময় যে রক্তক্ষরণটা হয় এবং ব্যথা, এই দুইটার উপরেই কিন্তু ওসিপির কাজ করে, এটা কিন্তু ফাইব্রয়েডের সাইজ ছোট করে এমন কিছু না। আপনি কিছুক্ষণ আগে মায়োমেক্টমির কথা বলছিলেন, তো একজন রোগীর মায়োমেক্টমি হয়ে গেল, ওনার এরপরে কনসিভ করা বা গর্ভবতী হওয়ার সম্ভাবনা কতটুকু? পেশেন্ট যখন মায়োমেক্টমির জন্য বলা হয় তখন পেশেন্ট এই কোশ্চেনটাই করে যে ম্যাডাম আসলে আমি কি আবার প্রেগনেন্ট হতে পারবো কি না বা কতটুকু চান্স। বলা হয় যে আসলে মায়োমেক্টমির পরে বুঝতেই পারছেন একটা অপারেশান, এটা এর মাধ্যমে আফটার মায়োমেক্টমি 40 থেকে 60% আমরা যদি রেঞ্জে বলতে চাই যে 50% চান্স কমে যায়, তো 40 থেকে 40 থেকে 60% চান্স হয় যে প্রেগনেন্সি আবার সে প্রেগনেন্ট হবে। আপনারা মায়োমেক্টমি করলেন, পরবর্তীতে কি আবার ফাইব্রয়েড হওয়ার কোনো সম্ভাবনা থাকে অন্য লোকেশনে? হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু এই জন্যই মায়োমেক্টমি করার আগে কিছু আমরা কাউন্সেলিং করি। এই বিষয়গুলোতে কাউন্সেলিং করার সময় আমরা পেশেন্টকে অবশ্যই বলে দিই যে এর চান্স অফ রিকারেন্স কত, তারপর আপনার আবার রিল্যাপারোটমি লাগতে পারে কি না। অনেক সময় দেখা যায় যে 1 থেকে 5% ক্ষেত্রে এটার এই সিমটমগুলো পারসিস্ট করেও যেতে পারে, যে আমরা টিউমারটা রিমুভ করলাম, এমনও তো হতে পারে যে ভেতরে এই যে আমি আপনাকে বললাম যে লোকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু যে কোথায় অবস্থিত, এটা কি বাইরের দিকে নাকি ইন্ট্রামুরাল নাকি সাবমিউকাস, এই ভ্যারাইটিগুলো, কারণ অনেক ভিতরে থাকলে তো আর আপনি বাইরে থেকে এগুলো দেখতে পাচ্ছেন না, তখন গিয়ে দেখা যায় যে এই খুব ছোট টিউমারটা আবার প্রোগ্রেস করতেছে। তো এই ক্ষেত্রে পেশেন্টের সাথে কাউন্সেলিং করে নিতে হয় যে হ্যাঁ আমরা টিউমারটা রিমুভ করছি ঠিক, কিন্তু বাট আবার আপনার এগুলো হতে পারে, এবং প্রেগনেন্সি রেটটা কত, এই সবগুলো বিষয় সম্পর্কে আমরা আলাপ করে নিই। তাহলে প্রেগনেন্সির রেটটা একটু কমে যেতে পারে মায়োমেক্টমির ক্ষেত্রে? এটা 4 থেকে এটা 40 থেকে 60% নেমে আসে আসলে প্রেগনেন্সি। আচ্ছা, আরেকটি জিনিস, যে ফাইব্রয়েডের চিকিৎসা আমি সঠিক সময়ে করালাম না বা একদমই করালাম না, তখন রোগীর কি ধরনের কমপ্লিকেশনগুলো হতে পারে? ফাইব্রয়েডের আসলে কমপ্লিকেশন বলতে যে খুব বেশি কমপ্লিকেশন তেমন কিছু না। একটা হচ্ছে ধরেন ফাইব্রয়েডটা যদি উপরে থাকে, যে লোকেশনে অনুযায়ী যে এটা যে সাবসেরাস কিনা, সাবসেরাস যদি হয় অনেক সময় দেখা যায় যে একটা ছোট পেডিকেলের মাধ্যমে এটা খুব বড় একটা টিউমার ঝুলে আছে, ওই ক্ষেত্রে দেখা যায় যে টর্শন হয়, ওই পেডিকেলটা বরাবর টর্শন হতে পারে। যে আরেকটা জিনিস হলো ইনফেকশন হতে পারে, এটা কি ডিজেনারেটিভ চেঞ্জ হয়, যেগুলো দেখা যায় যে প্রেগনেন্সিতেও হয়, যে রেড ডিজেনারেশন অনেক বেশি ব্যথা হয়, পেশেন্ট ব্যথা নিয়ে আসে, দেখা যায় যে ওর আগে থেকেই ফাইব্রয়েড ছিল, পেশেন্ট জানতো না, এখন ওইভাবে করে হয়। আরেকটা আপনাকে আগেই বলেছি যে ক্যান্সারাস, যেটা 0.1% ক্ষেত্রে এটা ক্যান্সারের রূপ নিতে পারে। ফাইব্রয়েডের কারণে কি প্রলাপস হতে পারে? ফাইব্রয়েডের কারণে প্রলাপস আসলে দুইটা কমপ্লিটলি দুই ধরনের ইয়েতে চলে গেছে না, আসলে একটা একদম মিড এজে রিপ্রোডাক্টিভ এজে, আর প্রলাপস যেটা বললেন এটা আসলে একদম আমাদের দেখা যায় যে মেনোপোজাল লেডিদের যেটা বেশি হয়, যে হ্যাঁ প্রলাপস পেশেন্টদের যে থাকে, কিন্তু ওই ক্ষেত্রে তো আসলে ইউট্রাসটাই অ্যাট্রোফিড হয়ে যায়, এই ধরনের চান্সটা খুব কম যে ফাইব্রয়েডের সাথে যে প্রলাপস। আর আপনি একটা মেডিসিনের কথা বলছিলেন ফাইব্রয়েডের ক্ষেত্রে, ইউটাল, এটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন আসলে।
ইউট্রাল আসলে ইউলিপ্রিস্টাল এসিটেট, এটা বাজারেও পাওয়া এটা যাচ্ছে খুব এখন, সম্ভবত খুব এখন বেশি জি জি ইউজ জি হচ্ছে এটা জি। খুব বেশি ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে আসলে প্রজেস্টন রিসেপ্টর মডিউলেটর, এটা প্রজেস্টন রিসেপ্টরের উপর কাজ করছে এবং এইভাবে করে কাজ করে এটা, এই যে আমাদের যে আমি প্রথমেই বলেছি যে এটা হরমোন ডিপেন্ডেন্ট একটা টিউমার ফাইব্রয়েড ইস্ট্রোজেনের কারণে, তো সো এটা ইস্ট্রোজেনের অ্যান্টি ইস্ট্রোজেন হিসেবে কাজ করে, এটাকে সাইজটাকে ছোট করতে হিসাবে কাজ করে। এটা আমরা অনেক দিন ধরে, ধরেন 3 মাসের জন্য আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি, 3 মাস 6 মাস এভাবে করে ট্রিটমেন্ট দিয়ে থাকি। দেখা যায় যে খুব ভালো একটা রেজাল্ট আসলে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে এই যে ব্লিডিংটা হচ্ছে, দেখা যায় যখনই ইউট্রালটা স্টার্ট হয়, এটা সপ্তাহখানেকের মধ্যে প্রায় 90% মহিলাদেরই দেখা যায় যে ব্লিডিংটা স্টপ হয়ে যায় এবং পেশেন্ট খুব ভালো ফিল করে। এবং এটা যখন দেখা যায় যে অনেক বড় একটা টিউমার, ওই ক্ষেত্রেও আমরা ইউট্রাল দিয়ে আগে ট্রিটমেন্ট করে এরপরে ওকে পেশেন্টকে প্রিপেয়ার করি যে সার্জারির জন্য। ধরেন যেসব মহিলা ফাইব্রয়েড ইউটেরাসে আক্রান্ত, ওনাদের কি খাদ্যাভ্যাসের কোনো চেঞ্জ বা কোনো পরিবর্তন কি আসলে দরকার আছে? আসলে খাদ্য বলতে সবকিছুতেই তো খাদ্যের একটা একটা ইফেক্ট থাকে। আসলে প্রথমেই আপনাকে বলেছিলাম যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে যে ওবেসিটি একটা কারণ হতে পারে যে ফাইব্রয়েডের জন্য, সেই জন্য আসলে সবারই সচেতন থাকাটা একটু জরুরি আর কি, যে ওজন যাতে না বৃদ্ধি পায় ওই ধরনের খাওয়ার বা ফ্যাটি ফুড ওগুলো। আরেকটা জিনিস হচ্ছে কি, ওসিপি ইউজারও কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা লো রিস্কের মধ্যে পড়ে, যে যাদের রিস্ক কম, দেখা যায় যারা ওসিপি খাচ্ছে ওদের আগে থেকে কিন্তু ফাইব্রয়েড হওয়ার চান্সটা কমে যায়। ধন্যবাদ ডাক্তার রাহেলা। আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি এই পর্বটির মাধ্যমে দর্শক অনেক কিছু জানবেন এবং উপকৃত হবেন। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে একটু বিদায় নেবেন। আসলে পরিশেষে আমি এটুকুই বলবো যে ফাইব্রয়েড আমাদের এখন দেখা যাচ্ছে যে সচরাচর যে ধরনের লাইফস্টাইল আমরা মেনটেন করছি, যে সেডেন্টারি লাইফস্টাইল, এখনকার মেয়েরা খুব বেশি ওবেসও ওবেসিটি নিয়েও ভুগছি, অনেক সময় পিসিও যেমন কমন, ঠিক ফাইব্রয়েডে সচরাচর পাওয়া যাচ্ছে। এবং এই ফাইব্রয়েডের বিভিন্ন ধরনের এমনও পেশেন্টরা আসে যে খুব বেশি ছোট একটা টিউমার, কিন্তু পেশেন্ট বলছে যে ম্যাডাম অপারেশন লাগবে কিনা, অপারেশন লাগবে কিনা। অপারেশন ছাড়াও কিন্তু ফাইব্রয়েডের অনেক ধরনের ট্রিটমেন্ট এখন বাজারে পাচ্ছে। আপনারা অলরেডি জানতে পাচ্ছেন যে ইউট্রাল নামে একটা ওষুধ আমরা অলরেডি, ইউট্রাল বা ইউলিপ্রিস্টাল এসিটেট যেটা আমরা ইউজ করছি। তো ফাইব্রয়েড নিয়ে এত ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ারও কিছু নেই। আশা করছি এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি। ধন্যবাদ ডাক্তার রাহেলা, আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে। আশা করি এই পর্বর মাধ্যমে আমরা আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি যা ভবিষ্যতে আপনাদেরও কাজে লাগবে। আগামী পর্বে আমরা আরেকটি স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।